উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের তোমাদের এই যে ভূগোল বিষয়ের জন্য প্রশ্ন বিচিত্রা বইয়ের মডেল সেট রয়েছে সেটারই নির্ভুল সমাধান তোমরা অনেকেই চেয়েছো। তো তার জন্য নতুন আরও একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম। এই বইয়ের যে উপস্থাপনাগুলো এখন তোমাদের জানাতে চলেছি সেটা হচ্ছে মডেল সেট 10 থেকে 12 পর্যন্ত যে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। তাহলে আর সময় নষ্ট না করে তার আগে প্রশ্নগুলো দেখে নাও। এইবার দেখো তোমাদের 10 নম্বরের আগে 9 নম্বর যে মডেল সেটটা ছিল সেই 9 নম্বর মডেল সেটের শেষের দিকের কিছু প্রশ্ন যেটা এর আগের উপস্থাপনায় দেওয়া হয়েছিল কিন্তু কিছুটা অংশ বাকি থেকে গেছিল, তাই সেই অংশটা একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে 9 নম্বর মডেল সেটের বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেখানে প্রথমেই বলা হচ্ছে, বিবৃতিতে কি বলা হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের প্রায় 1 কিলোমিটার গভীরের জলরাশির উষ্ণতার পার্থক্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব, এটা সঠিক। কারণে বলা হচ্ছে 2 স্তরের উষ্ণতার পার্থক্য প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস হলে বিদ্যুৎ উৎপাদন সম্ভব, এটাও কিন্তু সঠিক এবং ব্যাখ্যাটাও সঠিক। এরপরে 12 নম্বরে দেখো একটা ছবি দেওয়া হয়েছে, বলা হচ্ছে কোন চিত্রটির মাধ্যমে জীবমণ্ডলকে সঠিকভাবে প্রকাশ করা সম্ভব। তাহলে আমরা যদি দেখি যে চিত্রটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে অপশন সি। 13 নম্বর দেখো কোনটি জীবমণ্ডলের বৈশিষ্ট্য নয়, সেখানে বলা হচ্ছে উন্মুক্ত প্রণালী, জীবন্ত প্রণালী, পারস্পরিক আন্তঃসম্পর্ক, শক্তির স্থিতাবস্থা। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে 4 নম্বরে যেটা বলা হচ্ছে শক্তির স্থিতাবস্থা, এটা কিন্তু জীবমণ্ডলের বৈশিষ্ট্য নয়, তাই এটাই হবে সঠিক উত্তর। এরপরে দেখো 14 নম্বর সবুজ উদ্ভিদ থেকে ঘাস ফড়িং থেকে কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে, তারপরে সাপ, তারপরে ঈগল। অপশানে যেগুলো আছে তার মধ্যে আমরা সঠিক হিসেবে বাছবো অবশ্যই ব্যাং। এর পরবর্তীতে 15 নম্বরে দেখো বলছে কোনটি একটি পুষ্টি স্তরের সঠিক ক্রমানুসারে সজ্জিত। তাহলে একটি পুষ্টি স্তরের সঠিক ক্রমানুসার যদি আমরা দেখি সেখানে কি কি বলে দিয়েছে না, প্রথম শ্রেণীর খাদক, বিয়োজক, দ্বিতীয় শ্রেণীর খাদক, সর্বভুক, উৎপাদক আর তৃতীয় শ্রেণীর খাদক। তাহলে সেটাকে যদি আমরা পরস্পর করে সাজাই তাহলে যেটা পাবো অবশ্যই আগেই হবে উৎপাদক বা সবুজই, তারপর যেটা হবে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, তারপরে হবে সেখানে দ্বিতীয় শ্রেণীর খাদক, তারপরে হবে তৃতীয় শ্রেণীর খাদক, অবশ্যই তারপর সর্বভুক, তারপরে হবে বিয়োজক। এইভাবে আমরা ক্রমান্বয়ে সাজিয়ে নেব। এরপর দেখো 9 নম্বর সেটের যে পার্ট বি, সেই পার্ট বি এর প্রশ্নে কি ছিল, এখানে একটা ছবি দেওয়া রয়েছে, দেখো মানচিত্র দেওয়া রয়েছে। এই যে মানচিত্রটা দেওয়া আছে এই মানচিত্র অনুযায়ী বলা হয়েছে যে কি ধরনের জনঘনত্বযুক্ত অঞ্চলের অন্তর্গত করা যায়। এই যে এলাকাটা এখানটা যে চিহ্নিত করা আছে এটা কোন এলাকা, তাহলে এটা অবশ্যই হবে বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল। এরপরে বলা হচ্ছে ভারতের সর্বশেষ জনগণনা করা হয়েছিল কবে, এটা 2011 সালে। এই প্রশ্নটা কিন্তু বহুবার এসেছে, তাই তোমরা এটা অবশ্যই একটু লক্ষ্য রাখবে। তারপরে দেখো জনাধিক্যের ফলাফল হিসেবে নিচের কোনটি সঠিক নয়, এটা হবে বেকারত্ব হ্রাস। নেক্সট প্রশ্ন, জন্মহার ও অভিবাসন এবং মৃত্যুহার ও দেশান্তর গমন যখন সমান হয় তখন তাকে কি বলে, অবশ্যই তাকে বলা হয় শূন্য জনসংখ্যা বৃদ্ধি, মানে বাড়লেও না কমলেও না। নেক্সট যে প্রশ্নটা দেখো 20 নম্বরে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে, এই অনুচ্ছেদ অনুযায়ী তোমাকে উত্তর করতে হবে। সেখানে কি বলা হয়েছে, যে ধরনের পরিব্রাজনের কথা বলা হয়েছে তা হলো, তাহলে যেখানে এটা পড়লেই বোঝা যাবে এটা হচ্ছে মৌসুমি পরিব্রাজন। এরপরে প্রদত্ত কোন বৈশিষ্ট্য গ্রামীণ জনবসতির ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেখানে কি বলা আছে, জনসাধারণ মূলত দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত, জনঘনত্ব যথেষ্ট কম, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট অনুন্নত আর অধিবাসীদের আর্থিক অবস্থা যথেষ্ট উন্নত। তাহলে যেটা গ্রামীণ জনবসতির ক্ষেত্রে প্রযোজ্য নয়, তোমাকে কিন্তু প্রশ্নটা বুঝতে হবে প্রশ্নে কি চাওয়া হয়েছে, প্রযোজ্য নাকি প্রযোজ্য নয়। তাহলে প্রযোজ্য নয় যখন বলেছে তখন আমরা অবশ্যই বলবো অপশন এ আর অপশন 4 এর কথা, এটা প্রযোজ্য নয়। এরপরে দেখো 22 নম্বরে মরুদ্যানকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতিকে বলা হয়ে থাকে আর্দ্রবিন্দু বসতি। 23 নম্বরে এখানে একটা ছক দেওয়া রয়েছে, এই ছকটা আমরা এখানে পূরণ করে নেব। ছক নয়, স্তম্ভ মেলানো। প্রথম শ্রেণীর শহর, এটা অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে কত, 1 লক্ষ বা তার বেশি, তাকে আমরা বলবো প্রথম শ্রেণীর শহর। দ্বিতীয় শ্রেণীর শহর এটা হবে 50,000 থেকে 99,999 পর্যন্ত। তৃতীয় শ্রেণীর শহর এটা হবে 20,000 থেকে 49,999 পর্যন্ত। চতুর্থ শ্রেণীর শহর এটা হবে 10,000 থেকে 19,999 পর্যন্ত। এরপর 24 নম্বর প্রশ্ন, বারাণসী শহরকে তুমি কোন ধরনের শহর হিসাবে অভিহিত করবে, অবশ্যই এটা একটা ধর্মীয় শহর। পরেরটা, নিচের কোন জোড়াটি একটি দ্বৈত শহর নয়, যে যে অপশানগুলো দেওয়া হয়েছে, যে যে তথ্যগুলো দেওয়া হয়েছে, দ্বৈত শহর নয়, বেঙ্গালুরু আর ম্যাঙ্গালুরু এটা নয়।
এরপরে পার্ট সি চলে যাচ্ছি। এখানে দেখো বলছে ভারতে বয়স লিঙ্গ অনুপাতের সূত্রটি হলো, তার যে সূত্রটা হবে সেটা হচ্ছে মোট নারী ডিভাইডেড মোট পুরুষ ইন্টু 1000, এটা হচ্ছে সূত্র। এরপরে 27 নম্বরে কোনটিকে জলসেচ বলা যায় না, সেটা অবশ্যই বৃষ্টির জলের সাহায্যে কৃষিকাজ, এটা কিন্তু জলসেচ নয়। তো এই হলো 27 নম্বর পর্যন্ত প্রশ্ন। এটা কিন্তু আমরা 9 নম্বর সেটেরই বলে যাচ্ছি। তো এরপরে 28 নম্বরে দেখো যেটা ছিল, নিচের কোন পদ্ধতিতে জলসেচ করলে জলের অপচয় হয় না, সেটা হচ্ছে বিন্দু পতন সেচ। নেক্সট, নিচের কোনটি কয়লার উপজাত দ্রব্য, অবশ্যই আলকাতরা। পরেরটা, এশিয়া এর বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে কোথায়, না গুজরাটের লাম্বাতে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলি সবুজ বিপ্লবের সঙ্গে সম্পর্কিত। সবুজ বিপ্লবের সঙ্গে সম্পর্কিত যেগুলো সেগুলো আমরা খুঁজে বের করব। সেটা হচ্ছে বিভিন্ন উচ্চ ফলনশীল শস্য বীজ ব্যবহার, মূলত ধান গম, হ্যাঁ এটা সম্পর্কিত। নেক্সট বলছে বিভিন্ন শাকসবজির চাষ, না এর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এরপরে বলছে রাসায়নিক সারের বহুল প্রয়োগ, হ্যাঁ এটাও সম্পর্কযুক্ত। জলসেচ ব্যবস্থার উন্নতি, এটাও সম্পর্কযুক্ত। পাহাড়ি অঞ্চলে রাস্তাঘাট নির্মাণ, না এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা দেখছি 1, 3 আর 4 হচ্ছে সম্পর্কযুক্ত। এরপরে বলছে রেটুন প্রথা প্রয়োগ করা হয় অবশ্যই ইক্ষু বা আখ চাষে। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য নয়। যে যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে বৈশিষ্ট্য নয় হবে কর্মসংস্থানের সুযোগ হ্রাস পাওয়া। 34 নম্বরে বলছে কোনো বৃহৎ দেশের প্রতিটি অঞ্চলকে যুক্ত করতে যে ধরনের পরিবহন মাধ্যম সর্বাপেক্ষা উপযোগী তা হলো অবশ্যই সড়ক পথ। নিচের কোন প্রকার পরিবহন ব্যবস্থা স্বল্প দূরত্বের পরিবহনে বায়ু দূষণ কমাতে সর্বাধিক কার্যকরী হবে বলে তোমার ধারণা, সেটা হচ্ছে ইলেকট্রিক স্কুটার, এটা অবশ্যই বায়ু দূষণ কমাতে কার্যকরী হবে। তো এই পর্যন্ত ছিল তোমাদের 9 নম্বর সেট, যেটা আগের সেটেই হওয়ার কথা ছিল কিন্তু এটা বাই মিস্টেক এটা বাদ হয়ে গেছিল। এরপরে আজকের উপস্থাপনায় যেটা তোমাদের দেখানোর কথা সেটা হচ্ছে 10 নম্বর যেটা মডেল কোশ্চেন সেট, সেই সেটটা এবার দেখে নাও। এখানে গুরুত্বপূর্ণ যে যে প্রশ্নগুলো বলা আছে সেই প্রশ্ন এবং তার উত্তরগুলো আমি বলে দিচ্ছি। প্রথমেই বলা হয়েছে মহাদেশীয় সঞ্চরণের পিছনে যে শক্তি দায়ী তা হলো, অবশ্যই সেটা হবে, দেখো যেগুলো যেগুলো দিয়েছে তার মধ্যে জোয়ারি শক্তি দায়ী এবং বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি দায়ী, সুতরাং 1 আর 4টা সঠিক। এরপরে বলছে সত্য মিথ্যা নিরূপণ করো। পুঞ্জিত ক্ষয় একটি স্থিতিশীল প্রক্রিয়া, না এটা ফলস। জলের উপস্থিতি পুঞ্জিত ক্ষয়ের মাত্রা বাড়ায়, ঠিক কথা। পুঞ্জিত ক্ষয়কে ক্ষয়ীভবন বলা যায় না, এটা ঠিক কথা। খাড়া ঢাল থেকে শিলাখণ্ডের অবাধ পতনকে শিলাচ্যুতি বলে। পরেরটা দেখো, প্রদত্ত কোনটি পুঞ্জিত ক্ষয়ের সম্পর্কিত বা প্রক্রিয়া নয়, সেটা হচ্ছে স্বল্পমোচন। স্বল্পমোচনের সঙ্গে পুঞ্জিত ক্ষয়ের কোনো প্রক্রিয়ার মিল নেই। এরপরে বলছে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় অবশ্যই ভোরবেলা, আর সর্বনিম্ন হয় দুপুরবেলা, এটা গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। আপেক্ষিক আর্দ্রতা সব থেকে বেশি হয় ভোরবেলা এবং সর্বনিম্ন হয় দুপুরবেলা। জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় থাকে ঘনীভবন। এরপরে বিবৃতি আর কারণ দেওয়া আছে, মহীসোপানের গড় ঢাল সাধারণত 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, এটা ঠিক কথা। কারণে বলা হচ্ছে মহীসোপান অঞ্চলে খনিজ সম্পদ সহ সামুদ্রিক সঞ্চয়ের পরিমাণ বেশি, না এটা ভুল কথা, তাই আমরা বেছে নিয়েছি অপশান সি। এরপরে 8এরটা দেখো, ডলফিন উচ্চভূমি মধ্য আটলান্টিক শৈলশিরা, এটা হচ্ছে বলছে সঠিক জোড়া, বাদবাকিগুলোর সঙ্গে একটারও মিল নেই, তাহলে সঠিক হিসেবে আমরা এটাই বেছে নিলাম। 9 নম্বর, গভীর সমুদ্র জলের উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, অবশ্যই রিভার্সিং থার্মোমিটার। লবণতার ক্রম অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও, এখানে কি কি বলেছে, বাল্টিক সাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, তুরস্কের ভ্যান গোলু হ্রদ। তো এগুলোকে আমরা যদি সাজাই পরপর তাহলে পাবো বাল্টিক সাগর, তারপরে পাবো আটলান্টিক সাগর, তারপর ভূমধ্যসাগর, তারপর তুরস্কের ভ্যান গোলু হ্রদ, মানে একদম যেভাবে যে অর্ডারে আছে সেটা ঠিকঠাকভাবেই আছে। এরপরে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বৈশিষ্ট্য 10% সূত্র, এর জন্য বিখ্যাত হলেন অবশ্যই লিন্ডেম্যান। এরপরে 10 নম্বরের যে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে নাও। 10 নম্বর সেটের নেক্সট যে প্রশ্ন সেখানে বলা হচ্ছে নিম্নলিখিত কোন ভেনচিত্রটি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলে বিয়োজক ক্ষুদ্র জলজ লার্ভা ছোট মাছ ও বড় মাছের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, সেটা হচ্ছে অপশান সি এ যে ছবিটা রয়েছে, দেখো যে চিত্রটা, এটাই হবে সঠিক। 13 নম্বরে বলা হচ্ছে নিচের বিবৃতিগুলির মধ্যে সত্য মিথ্যা নির্বাচন করো। তো প্রবহমান স্বাদু জলের বাস্তুতন্ত্রকে লোটিক বাস্তুতন্ত্র বলে, অবশ্যই ঠিক। স্থির স্বাদু জলের বাস্তুতন্ত্রকে লোটিক বাস্তুতন্ত্র বলে, এটাও ঠিক। গভীর সমুদ্রের বাস্তুতন্ত্রকে পিলেজিক বাস্তুতন্ত্র বলে, না এটা একেবারেই নয়, এটা ভুল।
এরপরে 14 নম্বরে সঠিক বিকল্প নির্বাচন করে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। এই যে জায়গাটায় জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে এখানটায় কি বসবে সেটাই তোমাকে বলতে হবে। তো দেখো পুরো শৃঙ্খলগুলো যদি দেখা যায় তাহলে ওখানে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বাজ পাখি। এরপর একটা অনুচ্ছেদ দিয়েছে, এই অনুচ্ছেদটা পড়ার পর সেখান থেকে প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তো প্রশ্ন বলা হয়েছে সালোক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ আলোক শক্তিকে ড্যাশ প্রক্রিয়ায় রূপান্তরিত করে, সেটা অবশ্যই রাসায়নিক প্রক্রিয়ায় রূপান্তরিত করে। নেক্সট হচ্ছে পার্ট বিতে বলছে বিবৃতি কারণ সুইডেনে স্থিতিশীল জনসংখ্যা পরিলক্ষিত হয় কারণ, এবার কারণ হিসেবে আমরা যেগুলো দেখানো হয়েছে কারণে বলা হচ্ছে জন্মহার ও মৃত্যুহার প্রায় সমান হলে জনসংখ্যার বৃদ্ধি বা হ্রাস অতি নগণ্য হয়। এখানে আমরা দেখতে পেলাম কারণ এবং বিবৃতি দুটোই সঠিক আর ব্যাখ্যাটাও সঠিক। এরপরে জনসংখ্যা বিবর্তন মডেলের 4টি পর্যায় ক্রম অনুযায়ী সাজাও। তো মডেলগুলো বলে দেওয়া হয়েছে, সেগুলোকে যদি পরপর ক্রমানুযায়ী সাজানো হয় তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার, উচ্চ জন্মহার ও অতি নিম্ন মৃত্যুহার, নিম্ন জন্মহার ও নিম্ন মৃত্যুহার, তারপর নিম্ন জন্মহার ও অতি নিম্ন মৃত্যুহার। এটা পরপর পেয়ে যাব আমরা। এরপর 18 নম্বর প্রশ্ন পৃথিবীর দ্রুত জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাস দেওয়াকে বলে জনসংখ্যার অভিক্ষেপ। নেক্সট দেখো 19 নম্বরে স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে। এখানে আমরা দেখে নিই নিবিড় জনবসতি। নিবিড় জনবসতি হিসেবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অবশ্যই বাংলাদেশ। অতি নিবিড় জনবসতি এটা আমরা পাবো সুদান। অতি বিরল জনবসতি এটা হবে গ্রিনল্যান্ড। আর বিরল জনবসতি হিসেবে যেটা পাবো সেটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া। এরপরে 20 নম্বরে বলছে উন্নয়নশীল দেশগুলির বয়ঃলিঙ্গ পিরামিডের আকৃতি হয় তীক্ষ্ণ শীর্ষ। মধ্য ভারতের গোন্ড উপজাতির বসতির ধরন অবশ্যই বিক্ষিপ্ত। মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন জ্যাঁ গ্যাটম্যান। জনসংখ্যার বিচারে ঊর্ধ্বক্রমে সাজাও, এখানে শহরের নাম বলে দিয়েছে নগর, শহরের নাম নয় বিভিন্ন ধরনের যেগুলো রয়েছে নগর, শহর, মেগাসিটি আর মহানগর। তাহলে সেটাকে যদি আমরা সঠিক ক্রমানুযায়ী সাজাই তাহলে যেটা পাবো সেটা অবশ্যই হচ্ছে প্রথমে হবে শহর, তারপরে নগর, তারপরে মহানগর, তারপরে মেগাসিটি। প্রদত্ত কোন শহরটি একটি সামরিক শহর? এটা হবে গোয়ালিয়র। মরুদ্যানকে কেন্দ্র করে গড়ে ওঠে জলবিন্দু বসতি। এরপরে চলে যাচ্ছি পার্ট সিতে। পার্ট সি এর প্রশ্ন ভারতের ভূগোল থেকে যেগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে ভারতের রাজ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি কোথায়? অবশ্যই কেরালা। ভারতের সেচ ব্যবস্থা সর্বাধিক প্রচলিত মাধ্যম হচ্ছে কূপ আর নলকূপ। সুড়ঙ্গ কেটে তার মধ্যে দিয়ে জল চালনা করে জলসেচ করার পদ্ধতিকে বলা হয় থাকে ক্যারেজ প্রথা। এরপরে স্তম্ভ মেলানো আবার দেওয়া রয়েছে, সেখানে দেখো বাইলা ডিলা এটা হবে আকরিক লোহা, তালচের এটা হবে কয়লা, কেওনঝড় অভ্র আর কোডারমা হবে ম্যাঙ্গানিজ। তো সেইভাবে তোমরাও মিলিয়ে নাও। নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা দেখো, এখানে বলা হচ্ছে যে নিয়মিত পর্যাপ্ত জলের সরবরাহ, বন্ধুর ভূমিভাগ, পরিবর্তন শক্তির অভাব, উন্নত প্রযুক্তির সুবিধা থাকলে সেখানে কোন বিদ্যুৎ শক্তির ব্যবহার গড়ে উঠবে? অবশ্যই সেটা জলবিদ্যুৎ শক্তি। পরের প্রশ্ন ভারতের ড্যাশ রাজ্যটি কার্পাস উৎপাদনে প্রথম? এটা হবে গুজরাট। এরপর বলছে উন্নয়নের জীবনরেখা বলা হয় অবশ্যই জলপথকে। নেক্সট প্রশ্ন ভারতের স্বাধীনতার পর মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণ, এটা নীল বিপ্লব নামে পরিচিত, মৎস্যর সঙ্গে নীল বিপ্লবের সম্পর্ক। এরপরে ভারতের প্রথম ওয়াইফাই শহর হচ্ছে মুম্বাই। ভারত থেকে যুক্তরাজ্যে চা প্রেরণ, এটা হচ্ছে এক ধরনের রপ্তানি বাণিজ্য। এরপরে এই হয়ে গেল আমাদের 10 নম্বর মডেল সেট। নেক্সট যে মডেল সেটটা রয়েছে সেটা হচ্ছে 11 নম্বর মডেল সেট। সেই 11 নম্বরের প্রশ্নগুলো এবার দেখে নাও। প্রথমে বলা হচ্ছে নিচের কোনটি লরেশিয়ার অংশ নয়? এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, এটা লরেশিয়ার অংশ নয়। এরপরে বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ ল্যাম্বার্ট। রসে মতানে ভূমিরূপের ক্ষেত্রে হিমবাহ প্রবাহের দিক ড্যাশ ও বিপরীত দিক ড্যাশ প্রকৃতির হয়। প্রবাহের দিক অবশ্যই হবে মসৃণ আর তার বিপরীত দিকটা হবে অমসৃণ। এরপরে স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে ড্রামলিন, এটা হবে কি উল্টানো নৌকার মতো। এরপরে আছে এসকার, এসকারটা আমরা পাবো আঁকা বাঁকা আলের মতো ভূমিরূপ। এরপরে আছে কেটল, সেটা হবে বরফ গলনে সৃষ্ট নিচু গর্ত। আর হিমশিড়ি এটা হবে প্যাটার্ন স্টার হ্রদ। এরপরে দেখো একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবি দেখে 1, 2, 3 চিহ্নিত স্থানগুলি কি নির্দেশ করে বেছে লেখো। তাহলে সেই অনুযায়ী আমরা যদি দেখি 1 নম্বরটা এখানে কি হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাতের তো ছবি দেওয়া হয়েছে, তাহলে 1 নম্বরে মানে যেখানে বৃষ্টিপাত হচ্ছে সেটা অবশ্যই প্রতিবাদ ঢাল। 2 নম্বরটা মানে এই যে এই দিকটা এখানে বৃষ্টিপাত হচ্ছে না মানে এটা অনুবাদ ঢাল। আর বৃষ্টি যেটা হচ্ছে যে চিহ্নিত করা হয়েছে তাহলে সেটা হবে শৈলক্ষেপ বৃষ্টিপাত। এরপরে দেখো
তোমাদের 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর প্রশ্ন, যেটা 6 নম্বর প্রশ্নে বলছে প্রদত্তগুলির মধ্যে ভুল জোড়া নির্বাচন করো। সেখানে যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে ভুল জোড়া হবে রেনগজ, ক্রিস্টোফার কলম্বাস। এরপরে উন্মুক্ত ও গভীর সমুদ্রে সঞ্চিত পদার্থগুলিকে বলা হয়ে থাকে পিলেজিক অবক্ষেপ। সমুদ্রের গভীরতা মাপার একক হচ্ছে ফ্যাদম। একটি ডেমার্শাল মাছের উদাহরণ হলো হ্যালিবার্ড। আর ভারতের সর্বাধিক জোয়ার ভাটা শক্তি উৎপাদক কেন্দ্র বা রাজ্য হলো সেটা গুজরাট। ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকল। এরপরে বিবৃতি দুটো দেওয়া আছে, নদীর মধ্যে লেন্টিক বাস্তুতন্ত্র গড়ে ওঠে, এটা মিথ্যা। এরপরের যেটা তথ্য দেওয়া রয়েছে সেটা বলছে পুকুরের মধ্যে লোটিক বাস্তুতন্ত্র গড়ে ওঠে, এটাও কিন্তু মিথ্যা। তাই অপশান ডি সঠিক উত্তর। জীব সংখ্যার পিরামিড সর্বদা উল্টানো প্রকৃতির হয় কিসের ক্ষেত্রে? সেটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। সেখানে বলা হচ্ছে কি না, ঘাস ফড়িং থেকে সঠিক ক্রম যেটা নির্ণয় করতে বলেছে, যা যা দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক ক্রম হিসেবে আমরা পাবো ঘাস ফড়িং থেকে ব্যাঙ থেকে সাপ থেকে বাজ পাখি। এরপরে বাস্তুতন্ত্রের ড্যাশ পুষ্টি স্তরে খাদ্যের যোগান সর্বাধিক হয়, উৎপাদক, এটা হবে। এরপরে পার্ট বিতে পৃথিবীর প্রায় 75% মানুষ বসবাস করে, সেটা কোথায় না 23.5 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির জনসংখ্যা বেশি হওয়ার কারণ হলো যা যা তথ্য দেওয়া রয়েছে তার প্রত্যেকটাই কারণ, তাই আমরা করেছি সবগুলি ঠিক। এরপরে 18 নম্বরে বলছে কোনো অঞ্চল বা দেশের অন্তঃপরিব্রাজন ও বহিঃপরিব্রাজনের যোগফলকে কি বলা হবে না স্থূল পরিব্রাজন। এরপরে সব থেকে কম জনসংখ্যা দেখা যায় কোথায় না ওশেনিয়া মহাদেশে। 20 নম্বরে বলা হচ্ছে কাম্য জনসংখ্যার তত্ত্বটি সর্বপ্রথম প্রকাশ করেন ক্যানন ও স্যান্ডার্স। তারপরে বলছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যে ধরনের জনবসতি দেখা যাবে তা হচ্ছে রৈখিক জনবসতি। নেক্সট দেখো বিবৃতি আর কারণ দেওয়া আছে। বিবৃতিতে বলছে পলিমৃত্তিকা অঞ্চলে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে, এটা সঠিক। কারণে বলছে এখানে কৃষিকাজ ভালো হয়, তো এটাও আমরা দেখছি সঠিক, কিন্তু সঠিক ব্যাখ্যা হলো না, সেই অনুযায়ী আমরা অপশানটাকে বেছে নিয়েছি। এরপরে দেখো 23 নম্বরে বলা হচ্ছে পম্পাস তৃণভূমি অঞ্চলে গড়ে ওঠা জনবসতির ধরন হলো বিক্ষিপ্ত। এরপরে নিচের স্তম্ভ মেলাতে বলা হয়েছে, দেখো এটা আমরা আগেই করেছি, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। প্রথম শ্রেণীর শহর, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, এটা আমরা আগেই করে নিয়েছি, সুতরাং এটা আর বলছি না, কয়েকটা পেজ আগেই মাত্র আমরা পেয়েছি। এরপরে দেখো একটি শহরের কেন্দ্র থেকে বাইরের দিকে যে সমস্ত অঞ্চলগুলি থাকে সেগুলিকে ক্রমান্বয়ে সাজালে যেটা পাওয়া যাবে, তাহলে কি হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে সাজাতে বলা হয়েছে। তাহলে সিবিডি অবশ্যই, এটা কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল, তারপরে পরিবর্তনশীল অঞ্চল, তারপরে শিল্পাঞ্চল, তারপরে হবে শহরতলি। এরপরে পার্ট সি তে বলছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য, এটা হবে অরুণাচল প্রদেশ। নেক্সট জলের ব্যবহার দীর্ঘস্থায়ী করার জন্য যেটা প্রয়োজন তা হচ্ছে সবগুলোই ঠিক, যা যা বলেছে সবগুলোই কিন্তু সঠিক। এরপরে ভারতের নিত্যবহ খাল দ্বারা জলসেচ অধিক প্রচলিত ড্যাশ রাজ্যে, এটা হবে উত্তরপ্রদেশ রাজ্যে। এরপর বিবৃতি দেখো বর্তমানে ভারতে প্রাকৃতিক গ্যাস বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন রাসায়নিক সার তৈরিতে, বিদ্যুৎ উৎপাদনে, ইউপিজি ও সিএনজি প্রস্তুতিতে। হ্যাঁ ঠিক কথা। কারণে বলছে পৃথিবীতে প্রাকৃতিক গ্যাস সব থেকে বেশি পাওয়া যায়, ভারতে না, একেবারেই ভুল কথা। এরপরে একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে, অনুচ্ছেদ পড়ে তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে। তো সেখানে প্রশ্ন কি বলছে না ভারত ড্যাশ অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে সৌরশক্তি উৎপাদনের সম্ভাবনা বেশি, অবশ্যই ক্রান্তীয় অঞ্চলে। সবুজ বিপ্লবের প্রভাব যে ফসলের ওপর পড়েনি সেটা দেখো, যে যে ফসলগুলোর কথা বলেছে তার মধ্যে সঠিক উত্তর হবে কার্পাস। নেক্সট প্রশ্ন, দুটো বিবৃতি দেওয়া আছে। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার নাগপুরে অবস্থিত, সত্য। এরপরে বলছে মহারাষ্ট্রে কার্পাস উৎপাদনে ভারতে প্রথম, সেটাও হচ্ছে না, সেটা মিথ্যা, মহারাষ্ট্র কার্পাস উৎপাদনে প্রথম নয়। তাহলে এরপরে প্রদত্ত চিত্রে চিহ্নিত অংশটি ব্রিক্স এর কোন দেশকে নির্দেশ করে? দেখো এখানে এই যে ছবিটা দেওয়া হয়েছে আর এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, আইয়ের সোজা। আর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে ওই জায়গাটা আসলে কোন জায়গা, তাহলে আই ফর ইন্ডিয়া অর্থাৎ ভারত, এটা হবে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো এখানে পরের প্রশ্নে বলা হচ্ছে কি 34 নম্বর প্রশ্নে, উত্তর ও উত্তর পূর্ব ভারত পরিবহন ব্যবস্থায় ততটা উন্নত নয়, এটা সঠিক কথা। উন্নত পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে জলবায়ু ও ভূপ্রকৃতি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, এটাও সঠিক কথা এবং সঠিক ব্যাখ্যা।
এরপরে এই যে উপস্থাপনাটা মানে 11 নম্বর সেটটা, তার লাস্ট প্রশ্ন, সেখানে কি বলা হচ্ছে, গণযোগাযোগ ব্যবস্থার একটি মাধ্যম হলো অবশ্যই দূরদর্শন। নেক্সট দেখো 12 নম্বর উপস্থাপনা, 12 নম্বর মডেল কোশ্চেন সেট, সেখানে বলা হচ্ছে আলফ্রেড ওয়েগনারের মহিষঞ্চরণ মতবাদ অনুযায়ী নিম্নলিখিত ঘটনাগুলি সঠিক স্তরক্রম হলো। এবার যেভাবে সাজানো হবে সেই অনুযায়ী তথ্যগুলো আগে পড়ে নিলে বুঝতে পারা যাবে। তাহলে সেখানে আমরা আগে পাবো সুবিশাল অখণ্ড মহাদেশ রূপে অবস্থান, তারপরে যেটা পাবো সেটা হচ্ছে প্যানজিয়ার ফাটল ও ভাঙন, তারপরে পাবো গন্ডোয়ানা ল্যান্ডের ভাঙন, আর তারপরে যেটা পাবো সেটা হচ্ছে সুবিশাল আটলান্টিক মহাসাগরের সৃষ্টি ও বিস্তৃতি। এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো মূলত অভিকর্ষের টানে মৃদু ঢালে ধীর গতিতে মৃত্তিকা বা পদার্থের আবহবিকারজাত পদার্থের ঢালের নিম্ন দিকে স্থানান্তরকে বলা হবে বিসর্পণ, মানে অপশন বি সঠিক। পুঞ্জিত ক্ষয় দ্বারা গঠিত দুটি ভূমিরূপ, তাহলে পুঞ্জিত ক্ষয় দ্বারা গঠিত দুটি ভূমিরূপ, তার মধ্যে যে যে ভূমিরূপের কথা বলা আছে তার মধ্যে অবশ্যই 1 নম্বর ভূমিরূপ, 2 নম্বর এবং 3 নম্বরটা ঠিক, আর 4 নম্বরটা হবে ভুল। এরপরে দেখো আবার একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে, অনুচ্ছেদ পড়ে এখানে বলা হচ্ছে উচ্চস্থিতি কোণ যে প্রকার ভূমিরূপের সঙ্গে সম্পর্কিত তা হলো সেটা হচ্ছে খাড়া ঢালযুক্ত ভূমিরূপ। এরপরে 5 নম্বরে ঘনীভবন প্রক্রিয়া সম্পর্কে নিচের যে বক্তব্যটি সঠিক নয় তা হলো, তাহলে সেখানে কি বলা হচ্ছে, যে যে তথ্যগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক নয় হিসাবে যেটা আমরা বিবেচনা করব সেটা হচ্ছে বায়ুর আর্দ্রতা হ্রাস ঘনীভবন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। নেক্সট প্রশ্ন, ভূপৃষ্ঠের নিকটস্থ ঘনীভবনের একটি রূপ হলো, সেটা হবে কি না মিস্ট এবং তুহিন, এই দুটোই কিন্তু ঘনীভবনের রূপ, সুতরাং এ এবং বি দুটোই সঠিক, অর্থাৎ অপশান ডি আমাদের কাছে সঠিক উত্তর হিসাবে বিবেচিত হবে। এরপরে 7 নম্বর দেখো, এখানে যা যেরকমভাবে ছকটা দেওয়া রয়েছে আর এখানে যেখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, এটা যদি আমরা পূরণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ডায়াটম। এরপরে নিরক্ষীয় অঞ্চল বরাবর সমুদ্রপৃষ্ঠের গড় উষ্ণতা, এটা হবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট প্রশ্নে দেখো বিবৃতি বলা রয়েছে, বিবৃতিতে বলছে ভূমধ্যসাগরের লবণতা অত্যন্ত বেশি, এটা সঠিক, কারণে বলা হচ্ছে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে বাষ্পীভবনের হার বেশি, এটাও সঠিক এবং ব্যাখ্যাটাও সঠিক। 10 নম্বরে বলা হচ্ছে সিটিডি যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় গভীর সমুদ্র জলের উষ্ণতা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হিসেবে যেটা রয়েছে 11 নম্বরে দেখো, এখানেও একটা ছবি রয়েছে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতেও পারছো। সঠিক ভেনচিত্র হিসেবে খুঁজতে বলা হয়েছে জীবমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং অশ্বমণ্ডলের মধ্যে সম্পর্ক নিরূপণ, সেটা অবশ্যই হবে অপশান ডি এর ছবিটা হবে সঠিক। এরপরে 12 নম্বরে দেখো একটা স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে, তো প্রথমে বলা হয়েছে লোটিক বাস্তুতন্ত্র, এটা হবে স্থির জলের বাস্তুতন্ত্র। 2 নম্বরে বলা হচ্ছে লেন্টিক বাস্তুতন্ত্র, এটা হবে প্রবহমান জলের বাস্তুতন্ত্র। 3 নম্বরে বলা হচ্ছে কি কৃত্রিম বাস্তুতন্ত্র, এটা হবে মানুষের তৈরি বাস্তুতন্ত্র। আর অসম্পূর্ণ বাস্তুতন্ত্র যেটা, এটা হবে স্বভোজী, পরভোজী ও বিয়োজকের মধ্যে কোনো একটি বা তার অধিক উপাদানের উপস্থিতি। চলে যাচ্ছি পরেরটা 13 নম্বর, বাস্তুতন্ত্রের বৃহত্তম একক হলো জীবমণ্ডল। 14 নম্বরে বলছে জীববিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যানের মতানুসারে কোনো হরিণ যদি 200 কিলোগ্রাম ঘাস খায় তবে ওই খাদ্যবস্তুর কতটা তার দেহ গঠনের কাজে ব্যবহৃত হবে, না 20 গ্রাম, 10% আমরা জানি, তাই হবে 20 গ্রাম। এরপরে যেটি শিকারী খাদ্য শৃঙ্খল এর সঠিক গঠন নির্দেশ করে সেটি হলো ঘাস ফড়িং থেকে ব্যাঙ থেকে সাপ থেকে ময়ূর। এরপরে পার্ট বি, যে অঞ্চলটি অতি বিরল ঘনত্বপূর্ণ অঞ্চল সেটা হবে আমাজন অববাহিকা। জনঘনত্বের ভিত্তিতে ভারতের অঞ্চলগুলিকে অধক্রমে সাজাও, যে যে অঞ্চল বলেছে হিমালয় পার্বত্য অঞ্চল, দাক্ষিণাত্য মালভূমি, গাঙ্গেয় সমভূমি, তো এটাকে সাজালে পাবো গাঙ্গেয় সমভূমি, দাক্ষিণাত্য মালভূমি, হিমালয় পার্বত্য অঞ্চল। পৃথিবীর সর্বাপেক্ষা জনবিরল মহাদেশ হচ্ছে ওশিয়ানিয়া। জনসংখ্যার বন্টনগত তারতম্যের সূচক হলো জনঘনত্ব। এরপরে বিবৃতি কারণ রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া অতি নিবিড় জনঘনত্বপূর্ণ অঞ্চল, সঠিক কথা। দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ অঞ্চল নদী অববাহিকা অঞ্চলে অবস্থান করে, এটাও সঠিক কথা এবং ব্যাখ্যাটাও সঠিক। এরপরে 21 নম্বর প্রশ্ন, আফ্রিকার জুলু উপজাতির বৃত্তাকার বসতিকে ড্যাশ বলে, এটা হবে ক্র্যাল। এই প্রশ্নটাও কিন্তু বহু জায়গায় পেলাম, তাই অবশ্যই এটার উপর গুরুত্ব দেবে। ভারতের একটি পরিবহনের শহরের উদাহরণ হলো মুঘলসরাই।
এরপরে সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে। আগে তথ্যগুলোকে ভালো করে পড়ে নিতে হবে। তথ্যগুলো পড়লে আমরা দেখতে পাবো যেগুলো আছে, মরুভূমিতে মরুদ্যানকে কেন্দ্র করে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠে, এটা সত্য কথা। আর্দ্র অঞ্চলের উঁচু স্থানে গড়ে ওঠা বসতিকে বলে আর্দ্রবিন্দু বসতি, এটা মিথ্যে। তারপরে বলা হচ্ছে ওয়াই আকৃতির বসতিতে 3টি রাস্তা একটি বিন্দুতে স্থূলকোণে মিলিত হয়, এটা সত্য কথা। প্রেইরি তৃণভূমি অঞ্চলে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে উঠেছে, না, এটা ভুল কথা। 24 নম্বরে ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোন শহরের ন্যূনতম জনসংখ্যা, সেটা অবশ্যই হবে 5000 জন। এরপরে আবার একটা স্তম্ভ মেলাতে বলা হয়েছে। এই স্তম্ভটা আমরা কিন্তু আগেই করেছি, তো তোমাদের তাও একবার বলে দিই। রারবান, এটা হবে গ্যালপিন। এরপর আছে পৌরপুঞ্জ, এটা আমরা পাবো প্যাট্রিক গেডেস। 3 নম্বরে বলছে মেগালোপলিস, এটা পাবো গটম্যান। আর ইওপলিস যেটা বাকি থাকলো অর্থাৎ লুই মামফোর্ড। এরপরে পার্ট সি, বিংশ শতাব্দীর যে দশকে ভারতের জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি ঘটে সেটা হচ্ছে 1911 থেকে 1921। ঋণাত্মক বৃদ্ধি মানে মৃত্যুহার বেশি হয়ে যায়, জন্মহার কম হয়ে যায়। জাতীয় জলবিভাজিকা উন্নয়ন প্রকল্প ডিপিএপি শব্দের সম্পূর্ণ রূপ হলো ড্রাউট প্রন এরিয়া প্রোগ্রাম। ভারতের যে রাজ্যে বৃষ্টির জল ধরে রাখা বাধ্যতামূলক করা হয়েছে সেটা হচ্ছে তামিলনাড়ু। ভারতে বক্সাইট উত্তোলনের পরিমাণ অনুসারে 4টে প্রথম রাজ্য সঠিক ক্রম অনুযায়ী সাজালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওড়িশা, গুজরাট, ঝাড়খণ্ড আর মধ্যপ্রদেশ। এরপরে লাস্ট কিছু প্রশ্ন রয়েছে এই মডেল সেটটার জন্য, তো দেখে নিই। শ্বেতবর্ণের অভ্রের আকরিকের নাম হচ্ছে মাস্কোভাইট। ভারতের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান প্রায় 6.4%। শস্যাবর্তন পদ্ধতির সুবিধা হলো মৃত্তিকার উর্বরতা বজায় রাখা। হীরক চতুর্ভুজ শব্দটি রেলপথ পরিবহনের সঙ্গে যুক্ত, তেমনি সড়কপথ পরিবহনের সঙ্গে যুক্ত হচ্ছে সোনালী চতুর্ভুজ। এরপরে দেখো, তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজ হলো 24x7 উদ্যোগ। তারপরে অর্থনৈতিক উন্নয়নের সূচক বলা হয় ড্যাশকে, অবশ্যই বাণিজ্যকে। এই হয়ে গেল তোমাদের একেবারে যতগুলো মডেল সেট করানোর কথা বললাম, অর্থাৎ 10 থেকে 12 নম্বর পর্যন্ত মডেল সেট করিয়ে দিলাম। তো তোমাদের এগুলোতে যদি উপকার হয় বা কাজে লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং হাইপ পয়েন্ট দিতে গিয়ে ভুল করলে চলবে না। তার সঙ্গে সঙ্গে কমেন্টে জানাও তোমরা বাকি যে মডেল সেটগুলো রয়েছে সেগুলো পেতে চাইছো কি না।